অবশেষে মান অপমান ভুলে বাস্তবতায় ফিরেছে নয়াদিল্লি। ভারত সমর্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সে 1 বছর আগের কথা। এরপর ঢাকা দিল্লি নানামুখী টানাপোড়েন গেছে এবং চলছে। এই পরিস্থিতিতে ভারত তার দক্ষিণ পূর্ব প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নানা বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এ সংক্রান্ত প্রতিবেদনটির শিরোনাম ইন্ডিয়া উইলিং টু ডিসকাস অনগোয়িং ইস্যুজ উইথ বাংলাদেশ। শিরোনামটি বন্ধুত্বপূর্ণ মনে হলেও এর গভীরে রয়েছে দশকের পর দশক ধরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উপেক্ষা আগ্রাসন, রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার এক দীর্ঘ ইতিহাস, যে ব্যর্থতা ভারত এখন মেরামত করতে চাইছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। India Bangladesh relations have been exceptionally close. बांग्लादेशी आओ, पाकिस्तानी आओ, मैं अनुरोध करूंगा पूरा पार्लियामेंट इसका विरोध करके। ভারতের নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী শুধুমাত্র আওয়ামী লীগ ও বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ রাখা মারাত্মক রাজনৈতিক ভুল ছিল। পার্লামেন্টের কমিটির সুপারিশ অনুযায়ী অতীতে ভুল যা হবার হয়েছে, ভারতের উচিত এখন সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের পথ খোঁজা। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের উত্তরাধিকারকে দুই বাংলার ঐক্যসূত্র ধরে সফট লঞ্চ কৌশলের অংশ হিসেবে ভারত চায় পশ্চিমবঙ্গকে সামনে রেখে বাংলায় গান, নাটক, কবিতা ও সাহিত্য দিয়ে বিপুল হৃদয় জয় অভিযান শুরু করতে। রবীন্দ্রনাথ তো দুই বাংলার, নজরুলও তো ভারত বাংলাদেশের সম্পদ, পহেলা বৈশাখ তো আমাদের মিলিত উৎসব। এই কথাগুলো বাংলাদেশের চেতনায় গেঁথে দেওয়া হয়েছে। বাংলাদেশ জুড়ে গড়ে উঠেছে উদীচী, ছায়ানট, রবিচক্র নামের সংগঠন, যারা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে সাংস্কৃতিক কার্যক্রম চালায়। মুসলিম প্রধান বাংলাদেশে সব সংগঠনের হিন্দুয়ানি রীতিতে পহেলা বৈশাখকে বরণ বা মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান শুরুর কারণে প্রশ্ন, এই চক্রগুলো কি সত্যি সাহিত্য চর্চা করছে, নাকি তা ভারতের সফট গোয়েন্দা নেটওয়ার্কের অংশ? রবীন্দ্রনাথ অবশ্যই বাংলাদেশের গর্ব, কিন্তু তাকে দেবতার পর্যায়ে বসিয়ে যেভাবে রাজনৈতিক রোমান্টিসিজম তৈরি করা হয়েছে তা নিয়ে বাংলাদেশিদের বরাবরই প্রশ্ন ছিল। ঢাকার অনেক অভিজাত এলাকায় এখন যোগ ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র কিংবা নিরামিষ হোটেল চালু হয়েছে। অনেকের চোখে এগুলো স্বাস্থ্য সচেতনতার অংশ, কিন্তু পেছনের প্রশ্নটা উপেক্ষিত যে মুসলিম প্রধান বাংলাদেশে হিন্দু আধ্যাত্মিক অনুশীলন যোগ ব্যায়াম ঠোকাচ্ছে কারা, কেন? গরুর মাংস মুক্ত এসব হোটেলগুলোর বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্লিপার সেল হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে কিছু গোপন প্রতিবেদন ও সাংবাদিক অনুসন্ধানে। সফট পাওয়ারের মাধ্যমে কোনো দেশ যুদ্ধ নয়, তার সংস্কৃতি, মূল্যবোধ ও গণমাধ্যমের মাধ্যমে অন্য জাতির উপর প্রভাব বিস্তার করে। ভারতের সফট পাওয়ার এখন বাংলাদেশের ড্রয়িং রুম, চায়ের দোকান, এমনকি শিশুদের কার্টুনেও বিরাজমান। বাংলাদেশের শিশুরা এখন ছেলেবেলায় দেখে ছোটা ভীম, মোটু পাতলু, শিবা, ডোরেমন। দিনে 24 ঘন্টা ভারতীয় চ্যানেলের এই অবিরাম কন্টেন্ট বৃষ্টি মানে আমাদের শিশুর মনোজগৎ তৈরি হচ্ছে ভারতীয় কালচারাল ফ্রেমে। এর বাইরে ডিশ লাইনের নামে বাংলাদেশ থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার নিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার প্লাস, সনি, স্টার মুভিজ, জি সিনেমা। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচারিত হয় না। এই একতরফা বিনিময় কি সংস্কৃতি, নাকি বাজার দখলের পরিকল্পিত অপারেশন? তাই ভারতের এই হঠাৎ সফট লঞ্চ সদিচ্ছার পেছনে রাজনৈতিক চাপে পড়া, কূটনৈতিক ব্যর্থতা এবং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধির প্রতিক্রিয়া যে রয়েছে, এটা সহজে বলাই যায়। আমি বাংলায় গান গাই। প্রশ্ন রয়ে যায়, সত্যিই কি বাংলা গান আর কবিতায় পুড়ে ফেলা যাবে দুই দেশের মধ্যকার পানি বণ্টন ইস্যু, সীমান্ত হত্যা, অর্থনৈতিক অসাম্য আর ভারতের একপাক্ষিক আগ্রাসনের ইতিহাস? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যই একদিকে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় পানি আগ্রাসনের উৎস। তিস্তা চুক্তি নিয়ে 1 দশকের বেশি সময় ধরে মমতা ব্যানার্জির না বলার নীতি বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো কৃষককে ধ্বংস করেছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকে পদ্মায় পানি প্রবাহ 50 বছর ধরে বাধাগ্রস্ত। এই বাস্তবতায় রবীন্দ্র নজরুলের গান, নাটক, কবিতা দিয়ে বাংলাদেশের হৃদয় জয় অভিযান সফল হবে? এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় মুসলিম চেতনার পুনর্জাগরণের এক বিশাল ঐতিহাসিক ঘড়ি যেন আবার ঘুরতে শুরু করেছে। 1757 সালে পলাশীর প্রান্তর থেকে শুরু করে 2024 সালের আগস্টের বিপ্লব পর্যন্ত শুধু বাংলার নয়, উপমহাদেশের মুসলিমরা বহুবার বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
এবার তারা প্রস্তুত ইতিহাসের জবাব দিতে। ভারতের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণ, কাশ্মীর থেকে শুরু করে দিল্লির দাঙ্গা, এনআরসি, সিএএ ইত্যাদির মাধ্যমে যে বার্তা ভারত বহন করছে তা বাংলাদেশের মানুষের মন থেকে মোছা সম্ভব নয়। यहाँ के हर हिंदू को अस्त्र उद्धार करके इसके अलावा कोई दूसरा विकल्प नहीं है। আজ দক্ষিণ এশিয়ার মুসলিমরা নতুন করে আত্মপরিচয়ের লড়াইয়ে অবতীর্ণ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। আর সে কারণে ভারতের এই হঠাৎ কূটনৈতিক বোধোদয়কে কেউই নিছক আন্তরিকতা বলে মেনে নিচ্ছে না। ভারতের পার্লামেন্টারি কমিটিকে বুঝতে হবে, বাস্তব কূটনৈতিক সম্পর্ক শুধু সাহিত্য দিয়ে চলে না, চলে আন্তরিকতা, সম্মান এবং সমমর্যাদার ভিত্তিতে।